ওরা এই স্ক্যামিংয়ের জন্য কয়েকটা শহরই তৈরি করে। চাইনিজ কোম্পানিগুলো হাজার হাজার ডলার দিয়ে সুন্দরী সুপার মডেলদের ওরা হায়ার করে থাকে। সেই সুপার মডেলদের কাজ হয় পৃথিবীর সবটা সুন্দর সুন্দর দেশে, সুন্দর সুন্দর শহরে প্রতি মাসে সে ঘুরে বেড়াবে এবং ভিডিও করবে, রিলস বানাবে, ছবি আপলোড দিবে, 5 স্টার হোটেলে খাবে, এগুলো তার প্রোফাইলে পোস্ট করবে, আপলোড করবে এবং আমি সেই মডেল আমি হব, তার প্রোফাইলটা আমি চালাবো, আমি তাকে স্ক্যাম করব, সে মনে করবে যে সেই মডেলই তার সাথে কথা বলছে। সরকারকে জানান যে কম্বোডিয়াতে বা অন্যান্য দেশে কম্পিউটার অপারেটরের এই কথা বলে যেসব এজেন্ট বা দালাল নিয়ে যাচ্ছে সতর্ক করেন বা কোনো সরকারের পদক্ষেপ নিতে বলেন। তাছাড়া আগে তো যত রেমিটেন্স দেশে আসতেছে তার 50% আবার চলে যাচ্ছে। ফক্স থার্ড আই স্টুডিওতে আপনাকে স্বাগতম। আপনার পুরো নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম জুয়েল আহমেদ, আমার বাসা বগুড়া জেলার কাহাল উপজেলার জামগ্রামে। আমার আর্থিক পরিস্থিতি খুব বেশি ভালো না, মধ্যবিত্ত বলা চলে। আমার বাসায় বাবা মারা গেছে 18 সালে, আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার অসুস্থ মা আছে। বিদেশে যাওয়ার প্রস্তাব শোনার পর আপনার পরিবার কি প্রতিক্রিয়া দেখিয়েছিল? পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল আমি যেন বিদেশে না যাই, দেশেই যেন কিছু করি। কিন্তু দেশের যে অবস্থা, ভাবলাম এখানে ব্যবসা বাণিজ্য খুব বেশি ভালো হচ্ছে না, দেখি একটা অফার আসলো কম্পিউটার অপারেটরের কাজ, বেতন আসবে মিনিমাম 800 থেকে $1000। তো লোভনীয় লাগলো প্রস্তাবটা। এটা কোন দেশ ছিল? এটা দেশ ছিল কম্বোডিয়া। দালালের সঙ্গে কিভাবে প্রথম যোগাযোগ হয়েছিল আপনার? অ্যাকচুয়ালি আমার কাজিন থাকে ওখানে, সে একটা নন ফ্রিডম কোম্পানিতে জব করে, ওর পেশাটা ছিল এটাই। শুধু বলছিল যে এখানে আসো, কম্পিউটার অপারেটরের কাজ, কাস্টমারের সাথে কথা বলতে হবে, তুমি পারবা, তুমি আসো, বেতন ভালো, 2-1 বছর থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবা। তারপরে সে, তার রুমমেট ছিল একজন, তার বাসা ছিল টাঙ্গাইলে, ওই কাজগুলোই করে এবং সে 2-1টা লোকও নিয়ে যায়, তার সাথে পরিচয় করে দেয়, আমি তার মাধ্যমেই আর কি যাই। এভাবেই আপনি আশ্বস্ত হয়েছিলেন? জি জি, আমি বিশ্বাসটা অর্জন করছি, মানে আমার বিশ্বাসটা ছিল আমার কাজিন আছে ওখানে, সে তো আর মিথ্যা বলবে না। কি ধরনের কাগজপত্র বা কোন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছিল আপনার? খুবই ইজি। পাসপোর্টের পিডিএফ ফাইলটা তাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করার পর 30 ঘন্টার মধ্যে আমরা ভিসাটা বের করে দিয়েছিল আমাকে, এত ফাস্ট। আমার পাসপোর্ট বগুড়া থেকে সুন্দরবন কুরিয়ারে ঢাকা পৌঁছানোর আগেই আমার হোয়াটসঅ্যাপে দেখি যে কম্বোডিয়ার ভিসা চলে আসছে। এত দ্রুত ভিসাটা ওরা বের করতে পারে। আচ্ছা, আপনি যে যাবেন, তো টাকা সংগ্রহ করতে কি কি ত্যাগ করতে হয়েছিল? অনেক কিছু। আপনাকে, আমার কিছু জমি ছিল, জমি কট রেখে টাকা 3.5 লাখের মতো পাইছি, আবার 2 লক্ষ টাকার মতো লোন বা ধার করে নিয়ে আমার টাকাটা ফিল আপ করতে হয়েছে। কত টাকা লেগেছিল? 5,45,000। আপনি কি ভেবেছিলেন যে এত বড় বিনিয়োগ এটা সঠিক সিদ্ধান্ত? প্রথম অবস্থায় কনফিউশনে ছিলাম, কিন্তু আমার কাজিন থাকা অবস্থায়, যেহেতু আমাদের পাশাপাশি বাসা, আমরা একসাথে এর আগে মালয়েশিয়াতেও ছিলাম, সে তো আর মিথ্যা বলবে না এবং সে দেশে টাকা পাঠাচ্ছে সেটাও আমরা জানি, বিশ্বাসটা ওখান থেকে তৈরি হয়। এটা কোন সালে ছিল? 24 সালের অক্টোবরের 12 তারিখে আমি ফ্লাইটে উঠি। কম্বোডিয়ায় পৌঁছানোর পর প্রথম কিভাবে বুঝলেন যে এখানে কিছু সমস্যা আছে? কম্বোডিয়াতে পৌঁছানোর 7 দিন আমি খুব ভালোই ছিলাম। 7 দিন আমাকে যে এজেন্ট বা দালাল যারা নিয়ে গেছিলো তাদেরই এক পক্ষ ওখানে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার পরে একটা বাসায় নিয়ে যায়, সেখানে খাওয়া দাওয়া ভালো, 5-7 দিন ঘুরলাম ফিরলাম। তারপর থেকে যখন জব ইন্টারভিউ দিতে শুরু করলাম, জব ইন্টারভিউটাও ভালো ছিল, আমি 5টা জব ইন্টারভিউয়ের মধ্যে মনে হয় 3-4টাতেই আমি টিকে গেছিলাম। কিন্তু আমি বুঝতে পারলাম ইন্টারভিউ দেওয়ার পরে যখন আমি ঢুকি তখন থেকে বুঝতে পারলাম যে এখানে কি কাজ হয়। মানে আপনার কাজের প্রকৃতি বা চুক্তিটা কেমন ছিল? ইন্টারভিউ পাস করার পরে আমাকে যখন ট্রায়ালে রাখে 7 দিনের জন্য, এই ধরনের কোম্পানি স্ক্যামিংয়ের অর্থ তো আপনারা সবাই জানেন। প্রথমে চাইনিজরা চীন দেশ থেকেও আসছে, আবার মালয়েশিয়াতেও অনেক চাইনিজ আছে যারা মালয়েশিয়ান লোকাল, মানে মালয়েশিয়ার নাগরিক, ওরাও আসছে। অনেক কোটি কোটি ডলার কম্বোডিয়াতে বিনিয়োগ করে ওরা হোটেল করতেছে, আবাসন খাতে বিনিয়োগ করছে এবং ওরা এই স্ক্যামিংয়ের জন্য কয়েকটা শহরই তৈরি করছে। এত বড় বিনিয়োগ আমি
কম্বোডিয়াতে আর কোথাও দেখি নাই। তো ওরা যেটা করে, শত শত কোম্পানি আছে এরকম, পৃথিবীর সব দেশে স্ক্যাম হয়, দুর্বল দেশ ছাড়া। দুর্বল দেশ বলতে ভুটান, নেপাল, এসব দেশে স্ক্যাম হয় না। আমাদের বাংলাদেশেও স্ক্যাম হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং ইউরোপের সব দেশ, উত্তর আমেরিকার সব দেশেই, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিলেও স্ক্যাম হচ্ছে। ওদের প্রথম অবস্থায় ইন্টারভিউ ওরা কোন জিনিসটা দেখে, আমার বেসিক ইংলিশটা আমি কেমন বুঝি এবং কেমন বোঝাই বলতে পারি কাজ, এটা দেখবে। আর টাইপিং স্পিডটা মোটামুটি 25-30-এর মধ্যে থাকলেই ওরা আর কি জবের জন্য নিয়ে নেয়। আর দেখে ছেলেটা কতটা কাস্টমারের সাথে ফ্রিলি কথা বলতে পারবে ইংলিশে, এই জিনিসটা ওরা মানে ওই ইন্টারভিউর মধ্যে ওরা, চাইনিজ মালিক তো ওরা অনেক স্মার্ট, ওরা বুঝে নেয়। তো আমার আর কি চাকরি হয়। চাকরি হওয়ার পরে আমার কাজ হয় বাংলাদেশি প্ল্যাটফর্মে কাজ করা। ওই কোম্পানিতে মিনিমাম 8টা থেকে 10টা দেশে স্ক্যাম করা হয়, তার মধ্যে বাংলাদেশেও স্ক্যাম হয়। তো আমি যে অফিসে আমার নিয়োগ হয় সেই প্ল্যাটফর্মে বাংলাদেশি আমি সহ আরও 20-22 জনের মতো কাজ করতেছে। ম্যাক্সিমাম আমি ঢাকা, রাজশাহী, বগুড়া আমি একাই ছিলাম, টাঙ্গাইল, এইসব জেলার ছেলেপেলে কাজ করতেছে আমার বয়সী বা আমার থেকে 2-1 বছর ছোটো আছে, বড় আছে। তো তারা 1 বছর যাবত সেখানে কাজ করতেছে। আমি যখন প্রথম 7 দিন ট্রায়ালে ছিলাম, প্রথম 2 দিন আমি বুঝতে পারিনি যে আমাকে দিয়ে এরা কী করে নেবে। আমাকে যাওয়ার পরে 5-7টা আইফোন দেওয়া হলো, প্রত্যেকটা আইফোনে দেখি 2-3টা মানুষের, বাঙালিদের সাথে ওরা চ্যাট করছে। সেই চ্যাটিংয়ে ওরা কীভাবে শুরু করছে, কোন কোন কথা বলে সে মানুষকে আশ্বস্ত করছে বা পটাইছে, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তো সেগুলো আমাকে পড়তে দিল বা বুঝতে, তুমি পড়ো, এইভাবে কাস্টমারের সাথে কথা বলতে হবে, এটা বলতে হবে, বা তুমি যদি কাস্টমার যদি আউট অফ সিলেবাস কোনো কোশ্চিন করে তখন তুমি আমার টিম লিডারের হেল্প নিবা, আমাদের এইচআরের হেল্প নিবা, এগুলো আর কি আমাকে বোঝাই দেওয়া হলো। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রতারণা করতে হবে আমার। যখন আমি ওদের পুরো কাহিনীটা পড়ার পরে দেখলাম যখন একটা মানুষ স্ক্যাম হওয়ার শেষের 3-4টা লাইন আর্তনাদ বলেন, হাহাকার বলেন, একটা নিঃস্ব হয়ে যাওয়া বা পথে বসা ব্যক্তি কী ধরনের কথাবার্তা হতে পারে সেটা আমরা কম বেশি সবাই বুঝি। তখন এই জিনিসগুলো আর কি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি নিতে পারতাম না। আমি আমার কাছের বন্ধুদেরকে আস্তে আস্তে শেয়ার করতে শুরু করলাম। স্ক্যামিং এর জন্য কি ধরনের প্রযুক্তি বা কৌশল ব্যবহার করা হয়? আমাদেরকে খুবই সুন্দর কম্পিউটার দেওয়া হয়, পরিবেশ খুবই ভালো। ওদের অফিসটা দেখলে মনেই হবে না যে এটা আমাদের মতো বাঙালির ওই ধরনের অফিস ডিজার্ভ করে না। আমাদেরকে যে পরিবেশে ওরা রেখেছিল, আমরা যেটা সত্যি কথা, খুবই হাই প্রোফাইল ব্যক্তিরা ওই ধরনের অফিসে জব করে। তো বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, এই 4 দেশের লোক বেশি ছিলাম আমি প্রথম যে কোম্পানিতে জব করি। ওদের একটা কম্পিউটার থাকবে, ওদের কিছু সফটওয়্যার থাকে আর স্ক্রিপ্ট থাকে। আমি যে ব্যক্তির সাথে কথা বলবো, যাদের সাথে কথা বলবো, তাদেরকে কী ধরনের প্রশ্ন করব এবং ওই ধরনের প্রশ্নের কী ধরনের অ্যান্সার আসে সেগুলো স্ক্রিপ্টে লেখাই থাকে, শুধু ওগুলো সেন্ড করতে হবে। প্রাথমিক পর্যায়ে সেগুলো সেন্ড করলে তারা কী ধরনের রিপ্লাই দেবে সেটা কোম্পানি আগে থেকেই জানে। সেই রিপ্লাইয়ের বিপরীতে আবার আমাকে কি বলতে হবে তার জন্য আলাদা স্ক্রিপ্ট আছে, এবং মাঝে মাঝে নিজস্ব মেধা খাটিয়ে আমার ওই মানুষজনদের সাথে কথা বলতে হবে। এটাই আমাদের যোগ্যতা। ধনী ব্যক্তিদের টার্গেট করার প্রক্রিয়াটা কিভাবে পরিচালিত হয়? প্রাথমিক অবস্থায় প্রতিদিন 300 থেকে 400 নাম্বারে আমাদের বা 400 ব্যক্তিকে আমাদের SMS করতে হয়, ফেক SMS। যদি সেই ব্যক্তি SMS-এর রিপ্লাই দেয় তখন তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে। প্রথমেই বলে রাখি, আমরা ওখানে সুপার মডেলের চরিত্রে আমাদের এক প্রকার অভিনয় বলা চলে। চাইনিজ কোম্পানিগুলো হাজার হাজার ডলার দিয়ে সুন্দরী সুপার মডেলদের ওরা হায়ার করে থাকে। সেই সুপার মডেলদের কাজ হয় পৃথিবীর সবটা সুন্দর সুন্দর দেশে, সুন্দর সুন্দর শহরে প্রতি মাসে সে ঘুরে বেড়াবে এবং ভিডিও করবে, রিলস বানাবে, ছবি আপলোড দিবে, 5 স্টার হোটেলে খাবে, এগুলো তার প্রোফাইলে পোস্ট করবে, আপলোড করবে, এবং আমি সেই মডেল আমি হব, তার প্রোফাইলটা আমি চালাবো,
আমি যাকে স্ক্যাম করব সে মনে করবে যে সেই মডেলই তার সাথে কথা বলতেছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই কোম্পানির সবাই ওই একই মডেলের মানে আত্মা তাদের ভিতরে ঢোকে, এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট হয়। কনভারসেশনটা হবে এসএমএসে। যদি ভিডিও কল হয়, ভিডিও কলে ম্যাক্সিমামই ইগনোর, মানে টেকনিক্যালি ওদেরকে ইগনোর করা হয়, তবে ভয়েসের জন্য লাইভ মডেল থাকে। প্রত্যেকটা কোম্পানিতে একটা করে মহিলা থাকে। যদি সেই ক্ষেত্রে যদি কোনো কাস্টমার নাসরবান্দা হয়, সেক্ষেত্রে আপনি ভয়েসে তাদেরকে বোঝানো হয় যে আমি ব্যস্ত আছি, আমার ফ্যামিলি আছে, আমার হাজব্যান্ড আছে, এখন তোমার সাথে কথা বলা যাবে না, বা আমি অফিসে বিজি আছি, ভিডিও কলে আসা যাবে না। শুধু এইটুকু ভয়েস দিয়ে তাকে শান্ত রাখা হয়, মানে বা বোঝানো হয় যে আমি ব্যস্ত আছি। ডিরেক্ট কথা হয় না, ডিরেক্ট কথা বলার সুযোগ নাই, এটা কোম্পানির রুলসের মধ্যে নাই। স্ক্যামিং এর শিকার যে মানুষগুলো ছিল তার প্রতিক্রিয়া কেমন ছিল? ভয়াবহ। স্ক্যামের শিকার যে কেউ হতে পারে, নারী পুরুষ। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। যদি আমাদের মতো দক্ষিণ এশিয়ার মানুষজন স্ক্যামের শিকার হয়, আমাদের তো আবেগ বেশি, তো অনেকে আবেগ বা ধ্বংস হওয়ার পরে অনেক ক্ষেত্রে আত্মহত্যা করে। আর যদি কোনো বিবাহিত নারী, আমি নিজেই দেখছি, ঢাকার উত্তরাতে লাবণী সরকার হিন্দু নামে একটা মেয়ে ছিল, তার সংসারই নষ্ট হয়ে গেছে স্ক্যামের শিকার হয়ে। উনি কি করেছিলেন, কি হয়েছিল অ্যাকচুয়ালি ওনার গল্পটা একটু জানতে চাই। ওনার গল্পটাকে ওই কোনো মহিলার সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ছেলে হয়ে কথা বলা হয়। যদি বাংলাদেশে স্ক্যাম হয়, বাংলাদেশি কোনো মেয়ে যদি স্ক্যামের শিকার হয়, প্রথমে তার সঙ্গে কোম্পানির যে স্ক্রিপ্ট আছে, প্রাথমিক অবস্থায় সেই স্ক্রিপ্ট অনুযায়ী তাদের সাথে কথা বলা হয়। তারপরে সে মেয়ে, লোভ তো সবার মধ্যেই আছে, তারপরে সে মেয়েকে যখন আশ্বস্ত করা হয় যে আপনি আমার সঙ্গে যদি এই ধরনের কাজে যোগ দেন, তাহলে আপনি মাসে 1 থেকে 2 লাখ, মিনিমাম 40 থেকে 50,000 টাকা ঘরে বসেই 3 ঘন্টা সময় দিলেই আপনি মাসে 30 থেকে 40,000 টাকা আর্ন করতে পারবেন। তো সব মেয়েরাই তো চায় যে ঘরে বসে বাড়ি যা লাগতেছে না, ভালো ইনকাম। তো সে তো ভিতরের কাহিনী জানে না। তারপরে ওই সব মানে একটা সখ্যতা তৈরি হয়, তারপরে লোভ দেখানো হয়। এমনকি অনেক ক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে সেই মেয়েকে বা সেই ব্যক্তিকে 1,000 থেকে 5,000 ডলার তার অ্যাকাউন্টে অরিজিনাল টাকায় দেওয়া হয়, সে টাকা তুলেও নিতে পারবে সে। এইভাবে বিশ্বাসটা অর্জন করতে হয়। বিশ্বাস অর্জন করার এক পর্যায়ে ওই মেয়েটা, আমি ওই স্ক্রিপ্ট যখন পড়লাম, ওই ছেলের প্রতি দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার পরে অনেক অনৈতিক কথাবার্তা হয়, অশ্লীল ভিডিও ছবি লেনদেন হয়। মেয়েটা তো এমনিতেই তো আগেই ফেসে গেছে, যখন সে আর এগুলোর মধ্যে ঢুকে যায় তখন সে চতুর্দিক দিয়ে সে ফেসে গেল। প্রাথমিক অবস্থায় যখন ওই স্ক্যামের কোম্পানির শর্ত অনুযায়ী 5 থেকে 7 লাখ টাকা ওই মেয়ের কাছ থেকে নেওয়ার পরেও যখন মেয়ে বলে যে আমি আর টাকা দিতে পারবো না, মেয়েটা কেন টাকা দিল? ওই যে কোম্পানির লোভ দেখানো হয় যে আপনি আমাদের কোম্পানিতে এইভাবে এই কাজ করেন, 10-20টা আমাদের প্ল্যাটফর্মে এইটা করেন, খুবই সহজ সহজ কাজ দেবে আপনাকে, যেটা আপনি ইজিলি করতে পারবেন। মানে ওটা দিয়ে আপনাকে বোঝানো হবে যে আপনি কাজ করছেন, আর এই যে আপনাকে দেখানো হবে যে আপনি 10,000 টাকা পাইলেন। প্রাথমিক অবস্থায় খুবই সামান্য আপনাকে লোভ দেখাবে। তারপরে যখন আপনি বেশি লোভে পা দেবেন, 10-এর পরে 50। সেটা কি মানে দেশে বসে থেকেই? না, দেশে বসে থেকে না, এখানে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে। অ্যাকাউন্টে টাকা দিল। প্রাথমিক অবস্থায় কি কাজটা কোথায় থেকে? কাজটা আপনার মোবাইলে হতে পারে, আচ্ছা, আপনার ল্যাপটপ থাকলে ল্যাপটপ হতে পারে। তারপরে কি হলো মেয়েটার? মেয়েটা ধীরে ধীরে, প্রথম অবস্থায় তো প্রথম দিন তো সে 1,000 ডলারের মতো তাকে লোভ দেখানো হয়, তার অ্যাকাউন্টে দিয়েও দেওয়া হয়। 1,000 ডলার সমান বাংলাদেশি টাকা 1,20,000-এর মতো আসে। তো 1,20,000 টাকা সে যদি 2 দিন কথা বলেই বা ওই কোম্পানির কয়েকটা প্ল্যাটফর্মে কাজ করে যদি কেউ পায়, সবাই তো বিশ্বাস করবে। তারপর ধীরে ধীরে নিজের টাকা বিনিয়োগ করা শুরু হয়ে যায়, গচ্ছিত টাকা, তারপরে সোনা গহনা, স্বামী অফিস থেকে বা ব্যবসা করে সে টাকা রাখছে, সেখান থেকে দেওয়া হয়, দিল। তারপরে যখন বুঝতে পারলো, মানে গল্পের মাঝে মাঝে আপনার A to Z সে আর কি তথ্য নিয়ে নেয়। আপনার স্বামী কী করে, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, আপনি কতদূর লেখাপড়া করছেন, আপনি কখন কখন ফ্রি থাকেন, আপনি কেমন মন মানসিকতার, কী খাইতে পছন্দ করেন, সব। আপনি কি নিজে কখনো কাউকে টার্গেট করতে বাধ্য হয়েছিলেন? না, আমি
21 দিন কাজ করছিলাম। প্রথম 7 দিন যখন আমি কাজ করছিলাম তখন ওটা ছিল বাংলা প্ল্যাটফর্মে কাজ করতে হবে। 7 দিনে আমি যে অবস্থা দেখছি বাঙালিদের, আমি নিতে পারি নাই, রাতে ঘুম হয়নি আমার। মানে ওই 12 ঘন্টা ডিউটি করার পর আমরা যখন রুমে শোবো তখন মনে হয় যে আমি এক বাঙালি হয়ে আর এক বাঙালি আমার দ্বারা প্রতারিত হবে, এটা মেনে নেওয়া যায় না। অনেকে আত্মহত্যা করে, কারো সংসার ভেঙে যায়, কেউ নিঃস্ব হয়ে যায়। চোখের সামনে অনেক দেখছি আমরা, অনেক, এবং প্রতিনিয়ত হচ্ছে। তারপর আপনি কি করলেন? আমি তারপরে, যেটা সত্যি কথা, আমাকে ওই কোম্পানি থেকে আমাকে ফায়ার করে দেয়। ফায়ার করার রিজন ছিল আমি ওখানে ঘুম পাড়তেছিলাম বা আমি কাজে সফল ছিলাম না। আমার প্রথম কথা হচ্ছে ম্যাডাম, যেটা সত্যি কথা বলবো, আমার ওই কাজ আমি নিতেই পারিনি। আমি কাজটা খুবই ইজি, কিন্তু মানসিকভাবে আমি নিতে পারিনি যে আমি এক বাঙালি হয়ে আর এক বাঙালিকে ধ্বংস করতেছি, এটা মেনে নেওয়া যায় না। আমি একজন মানুষ হয়ে অন্য একটা মানুষকে ক্ষতি, তার সরলতার সুযোগ নিয়ে তাকে ধ্বংস করে দিচ্ছি আমি, মানে তাকে নিঃস্ব করে দিচ্ছি, এটা মেনে নেওয়া যায় না। তারপরে আপনি ওখান থেকে কিভাবে ব্যাক করলেন? ওখান থেকে আমি চলে আসলাম আমার এজেন্টেরা যে বাসায় রাখছিল সেই বাসায় দিয়ে চলে আসলাম। চলে আসার পরে আমি অনেক দ্বিধার মধ্যে পড়ে গেলাম। 6 লক্ষ টাকা খরচ করে ওখানে যাওয়া হয়েছে। এই দেশে এটা ছাড়া কোনো কাজ নাই। আমি যদি এই কাজ না করি তাহলে আমার 6 লক্ষ টাকা পুরোটাই জলে যাবে। আর যদি এই কাজ করি, আমার হাতে কত মানুষ যে নিঃস্ব হবে তার কোনো গ্যারান্টি নেই। তখন আমি নিজের সঙ্গে অনেক দ্বিধা দ্বন্দ্বে জড়ার পরে অনেকে আমাকে ভালো বুদ্ধি দিছে যে তুমি তোমার যে টাকা খরচ করে আসছো সেই টাকা অন্তত উঠাও। তো নিজের মনের সাথে যুদ্ধ করে আমি আবার অন্য একটা কোম্পানিতে, যেটা সত্যি কথা, ইন্টারভিউ দিয়ে আমি সেখানে টিকে গেছিলাম। টিকে যাওয়ার পরে আমার কাজ পরে হচ্ছে আর্জেন্টিনার স্ক্যাম করতে হবে। ওটা ছাড়া কোনো কাজ নেই, এটা ছাড়া কোনো কাজ নেই। তখন ওখানে আমার স্যালারি ছিল বাংলাদেশি টাকায় 1,30,000-এর মতো প্রাথমিক অবস্থায়। আমি যদি কমিশন পাইতাম তা হয়তো আরও 50-60 হাজার, বা যত আমি স্ক্যাম করতে পারবো, যত টাকা আনতে পারবো তার উপর আমার কমিশন হবে। আমি যদি 1 কোটি আনি, তার মানে তার উপর আবার আমার দ্বারা আমি 30 লক্ষ টাকা আমি এমনি পাবো। মানে কত পার্সেন্ট কমিশন দেওয়া হবে? 3 থেকে 14% কমিশন দেবে, বেসিক স্যালারি ছাড়া। থাকা খাওয়া কোম্পানি, আবার ফ্রিডম কোম্পানিতে ছিল ওগুলো। ফ্রিডম অর্থ হচ্ছে স্বাধীনতা। আমি 12 থেকে 13 ঘন্টা ডিউটির পরে আমি ইচ্ছা আমি যেখানে খুশি সেখানে থাকতে পারবো। আবার অনেক কোম্পানি আছে ওই যে আপনাকে একবারে পাসপোর্ট নিয়ে কোম্পানির মধ্যে ঢুকে নেবে, কন্ট্রাক্ট সাইনের পর একদিনও আগে আপনি ওখান থেকে বেরোতে পারবেন না। আপনি যে চলে এলেন, এটা কিভাবে ফিরলেন? তারপরে আসলে আমি এই দ্বিতীয় কোম্পানিতে 14 দিন কাজ করার পরে আমি ওখানে কাজটা ছেড়ে দিই। আসলে আমি মানসিকভাবে নিতে পারতেছিলাম না, আমি নিজেই আর কি কাজটা ছেড়ে দিই। কাজটা ছেড়ে দেওয়ার পরে আমার ওখানে জরিমানা দিতে হয় বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকার মতো। জরিমানা কেন দিতে হয়? ওই দেশের কোম্পানিগুলো যখন কোনো ব্যক্তিকে রিক্রুট করে তখন তার পাসপোর্ট নিয়ে নেয়, এবং যার মাধ্যমে ওই ব্যক্তিটা কোম্পানিতে ঢুকলো সেই ব্যক্তিকে 2,000 থেকে 4,000 পর্যন্ত এজেন্ট মানি দিয়ে দেওয়া হয়। কোম্পানির রুলস হচ্ছে একদিন আগেও যদি সেই ব্যক্তি ফায়ার হয় বা সে স্বইচ্ছায় যদি কোম্পানি থেকে চলে যেতে চায়, ওই টাকা পরিশোধ করে পাসপোর্ট নিয়ে যেতে হবে। আমি 14 দিন কাজ করার পর আমি পার্মানেন্ট হয়ে গেছিলাম। হওয়ার পর আমাকে আইডি কার্ড বানিয়ে দিয়েছিল। আমি যখন মানসিকভাবে ভেঙে পড়লাম যে বাংলাদেশি কি আর সৌদি আরবে কি আর আমেরিকা কি, আমার দ্বারা একটা মানুষ প্রতারিত হচ্ছে, ধ্বংস হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার যে ধর্মেরই হোক, যে দেশেরই হোক, আমি বিষয়টা মেনে নিতে পারতাম না। যখন আমি চাকরিটা ছেড়ে দিই, তো আমাকে যে ব্যক্তিটা ঢুকাই দিছিল সে $1,200 এজেন্ট মানি নিয়েছিল। সেখান থেকে $400 হচ্ছে ওই স্থানীয় এক এজেন্ট সে নেয়, আর বাদ বাকি $800 আমার থাকা খাওয়া বাবদ খরচ হয়ে যায়। আমার সেই $800 আমার আবার ওখানে ফিরে দিতে, বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে সেই টাকা নিয়ে ফিরে দিয়েছি। তারপর আমি ওভারস্টে হয়ে গেছিলাম। মানে আমি যখন এয়ারপোর্টে ঢুকি আমাকে 30 দিনের একটা ভিসা দেওয়া হয় ইমিগ্রেশনে। তো আমি এসব করতে করতে অলরেডি 25 দিন আমার
ওভারস্টে হয়ে যায়। ভিসার ম্যাচ শেষ করো আপনার 30 দিন পার হয়ে আরো 25 আর দিন 25 দিন ওভারস্টে হয়ে যায়। ওভারস্টে হয়ে যায়, ওই দেশের রুলস হচ্ছে তুমি যতদিন খুশি অবৈধ থাকে কোনো পুলিশ আপনাকে কিচ্ছু বলবে না। ফেরত আসা যায়। ফেরত আসার সময় তোমাকে $10 দিন প্রতি $10 জরিমানা দিয়ে তোমাকে আসতে হবে। তারপর আমার 25 দিন, তখন আমি যখন দেশে আমি আর বাসায় বললাম যে এই ঘটনা, তখন আমার ফ্যামিলি বলছে যে তোমার এই কাজ করা লাগবে না, তুমি চলে আসো। এই ধরনের হারাম অনেকে এই ধরনের হারাম ম্যাক্সিমাম ফ্যামিলি অ্যাকসেপ্ট করে না। আবার অনেকে আছে এত টাকা খরচ করে গেছো, তুমি এই টাকাটা তুলে আসো। কিন্তু আমি ভাবলাম আমি এই 6 লক্ষ টাকা তুলতে গেলে আমার মিনিমাম 50 থেকে 100 জনকে হয়তো ধ্বংস করতে হবে। আমার না চাইলেও ওটা ধ্বংস হয়ে যাবে। দেশে ফিরে পরিবার আর সমাজ কিভাবে মানে আপনার এই বিষয়টি গ্রহণ করেছে? আমার পরিবার খুবই স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু সমাজের বিষয়টা হচ্ছে কি, আমাদের বাংলাদেশের যে অবস্থা, এরা সফলতাকে বিশ্বাস করে। তুমি যে কাজই করো, সুদ খাও, ঘুষ খাও, কারো মাথায় বাড়ি মারো, কিন্তু দিন শেষে তুমি যদি টাকা আনো তুমি সফল। আমি 10 জনের ক্ষতি করলাম না, আমি যে নিজে ক্ষতি হয়ে গেল আমার, এই বিষয়টা 2-1 জনকে বললেও তারা আর কি ওইভাবে গুরুত্ব দেয় না। তারা মনে করে যে তুমি ব্যর্থ, তুমি পারুনি দেখে চলে আসতো, ওটা কোনো ব্যাপার হলো। কিন্তু সিচুয়েশন তো তা না, সিচুয়েশন তো অ্যাকচুয়ালি আপনাকে ফেস করতে হয়েছে। কারণ একটা ব্যক্তি স্ক্যামের পরে তার যে আত্মনাদ, হাহাকার, সেটা তো আমি নিজে দেখছি। আচ্ছা, আপনি নিজে এই ঘটনা থেকে কি শিক্ষা পেয়েছেন? শিক্ষা পেয়েছি, যারা কম্পিউটার অপারেটরের কাজের কথা বলে যেসব ব্যক্তি কম্বোডিয়া, থাইল্যান্ড বা দক্ষিণ পূর্ব এশিয়ার বা পৃথিবীর যে কোনো দেশেই এই কম্পিউটার অপারেটরের কাজ, তুমি আসলে তোমাকে $800, $1000 বেতন দেওয়া হবে, কাজ খুবই সহজ। তো অবশ্যই তারা যেন A to Z খুঁটিয়ে যায়, জেনে শুনে যেন যায়। আমার মতো অনেক বাংলাদেশি, পাকিস্তানি যারা একটু হলেও আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, ভয় আছে, আমি নিজে দেখছি থাইল্যান্ড এয়ারপোর্টে বহু পাকিস্তানি, বাংলাদেশি চলে যাচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কেন চলে যাচ্ছ? ওরা বলতেছে ভাই, আমি অনেক পাকিস্তানি বলছে আমাকে, मैं भूखा मार जाऊंगा फिर भी ये काम नहीं करूंगा। আমি তখন ওর কথাটা আমি লাইটলি নিয়েছিলাম যে হয়তো সে অনেক কষ্টের কাজ করছে, এই জন্য হয়তো সে চলে যাচ্ছে। কিন্তু এর ব্যাখ্যাটা আমি তখনই বুঝতে পারছি যখন আমি ওই কাজের মধ্যে আমি ছিলাম। আপনার অভিজ্ঞতা থেকে সরকারের কাছে আপনার কি পরামর্শ? আমার অভিজ্ঞতা থেকে আমি যেদিন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করি, আমি ওখানে আমি নিজ দায়িত্বে ইমিগ্রেশনের বড় বড় 2টা অফিসারের সাথে আমি নিজে দেখা করছি। নিজে ওদের অফিসে গিয়ে আমি নিজে বসে ওদের সঙ্গে 10 মিনিট কথা বলছি। তারা মূল্যবান সময় দিয়েছে আমাকে, আমার কথা শুনছে। আমি তাদেরকে বলছি, দেখেন স্যার, কম্বোডিয়াতে যারা যাচ্ছে তারা এই সকল স্ক্যামের শিকার হচ্ছে, তারা নিজেরাও স্ক্যামের শিকার হচ্ছে এবং ওখানে গিয়ে পরিস্থিতির শিকার হয়ে স্ক্যাম করতে বাধ্য হচ্ছে। তো আপনারা আমাদের সরকারকে জানান যে কম্বোডিয়াতে বা অন্যান্য দেশে কম্পিউটার অপারেটরের এই কথা বলে যেসব এজেন্ট বা দালাল নিয়ে যাচ্ছে, সতর্ক করেন বা কোনো সরকারের পদক্ষেপ নিতে বলেন। তাছাড়া আগে তো যত রেমিটেন্স দেশে আসতেছে তার 50% আবার চলে যাচ্ছে। আমি নিজে দেখছি। আমি প্রতি মাসে যদি মিনিমাম বাংলাদেশে $50 মিলিয়ন রেমিটেন্স আসে, $20 মিলিয়ন আবার চলে যাচ্ছে স্ক্যামিং এর শিকার হয়ে। এত হিউজ পরিমাণ স্ক্যাম হচ্ছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনার। দালাল ও স্ক্যামিং কোম্পানিগুলোর বিরুদ্ধে আর কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? আমার যতদূর জানা, কম্বোডিয়ার সাথে বাংলাদেশের ওইভাবে কূটনৈতিক সম্পর্ক নাই। ওখানে বাংলাদেশের কোনো হাই কমিশন নাই। থাইল্যান্ড পর্যন্ত আছে, এই পাশে মায়ানমার পর্যন্ত আছে। তবে বাংলাদেশ সরকার যেটা করতে পারে, আমাদের ডক্টর ইউনূস স্যার, আমাদের ইমিগ্রেশনে এখানে যাচাই বাছাই ভালো করে করতে হবে। যেগুলা রিক্রুট এজেন্সি আছে তাদেরকে কড়াভাবে বলতে হবে তোমরা এই সব দেশের লোক পাঠায়ও না। রেমিটেন্সের জন্য কম্বোডিয়া না, রেমিটেন্সের জন্য মধ্যপ্রাচ্যের দেশ হতে পারে, মালয়েশিয়া হতে পারে। সরকার চাইলে অনেক কিছুই করতে পারবে, সেটা আমরা ওখানে গিয়েও দেখছি। সরকার চাইলে অনেক কিছুই করতে পারবে, কিন্তু সদ ইচ্ছা থাকতে হবে। আর আমি যে ঘটনাটা বলতেছি, এটা শুধু আমি না, আমার জানা মতে আরও অনেকেই
ওই ইমিগ্রেশন অফিসার আমাকে বলছে বিষয়টা আমরা একটু হলেও জানি, তবে তুমি যেভাবে বলছো এভাবে আমরা জানি না। আর সে সঠিকই বলুক আর আমাকে মিথ্যাই বলুক, তবে সেই ইমিগ্রেশন অফিসার আমাকে একটা কথা বলছে এক লাইনে, যে এখানে বড় একটা সিন্ডিকেট কাজ করে, আমরা চাইলেও অনেক কিছু করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব তোমার এই বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে চেষ্টা করব। তো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি সদিচ্ছা করে অনেক কিছুই করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। অনলাইনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বা সন্দেহজনক প্রস্তাব নিয়ে কিভাবে সচেতন থাকা উচিত? প্রথম কথা হচ্ছে লোভে পড়াই যাবে না, আর দ্বিতীয় কথা হচ্ছে যাকে চিনি না তাকে সাথে সাথে ব্লক, দরকার নাই তো কারোর সাথে অপরিচিত কারোর সাথে কথা বলার কোনো দরকারই নাই তো। আর একটা কথা না বললেই নয়, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, আমরা যে সব অফিসে কাজ করি সেই অফিস ছাড়াও চীনারা যে অফিসে কাজ করে সেই অফিসের সফটওয়্যার এবং ওদের কাজের পন্থা বা ওরা যে স্ক্যামটা করে সেটা মাথায় খারাপ। ওরা যে কাজটা করে আমরা বাইরে বাই শুনছি ওখানে, ওদের ওই সফটওয়্যারের কাছে পৃথিবীর কারোই মোবাইল সিকিউর না, ওরা যে কারো অ্যাকাউন্টে ঢুকতে পারবে, যে কারো, তা হোয়াটসঅ্যাপ বলেন, টেলিগ্রাম বলেন আর ফেসবুকই বলেন। সামাজিক মাধ্যম বা মোবাইল ডিভাইস হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার কৌশল সম্পর্কে কিছু বলতে চান? প্রথম কথা হচ্ছে আমি যাকে চিনি না, যে নাম্বার থেকে SMS আসলো বা যে কোনো প্রলোভন দেখাচ্ছে সাথে সাথে ব্লক দিতে হবে। আর আমার ছোট্ট জ্ঞানে যেটা করা উচিত, প্রয়োজনের বাইরে কারোর সাথে কথা না বলা উচিত, লোভে না পড়া উচিত। আপনি এখন কি করছেন? আমি একদম টোটালি নিঃস্ব, বেকার। এই ঘটনা থেকে আপনি কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন বা দাঁড়ানোর চেষ্টা করছেন? এখন চেষ্টা করব সৎ পথে কামাই করার, ইনকাম করার। আমি চাইলে হয়তো 1 বছর যদি থাকতাম, আমি তো জানি আমার ভিতর কীরকম ট্যালেন্ট আছে, কিন্তু ওটা আমার দ্বারা সম্ভব না। 2 বছর থাকলে আমি কোটিপতি হয়ে যেতাম, এটা আমি দেখতে পাচ্ছি। 2 বছর থাকলে আমি কোটিপতি।